এখন মনে হচ্ছে শব্দটা তাকে ঘিরে প্রদক্ষিণ করছে। ঝিঝির ডাক ছাপিয়ে একটা মৃদু নূপুরের আওয়াজ তাকে ঘিরে ফেলেছে ক্রমশ। হাত বাড়ালেই কোথাও একটা সুইচবোর্ড পাওয়া যাবে ঠিকই, কিন্তু হাতটা যেন কিছুতেই উঠতে চাইছে না। এক অদ্ভুত জড়তা গ্রাস করছে তাকে। হঠাৎ কে যেন তার কানের কাছে এসে একটা দীর্ঘশ্বাস ফেলল। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও GMT শর্টস। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প রণদীপ নন্দীর লেখা পিশাচিনী। এই গপ্প প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য, আর এই গপ্পে চরিত্রদের মানসিক দ্বন্দ্ব সম্পূর্ণ কাল্পনিক। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। গুলি করে মেরে দেবো শালা, এক এক চুন চুনকে। চটাস পটাস শব্দে খানতিনেক মশাকে ঘায়েল করে মুখ বেঁকিয়ে বলে উঠল বঙ্কা। সন্তু চোখ বড় করে নিঃশব্দে ধমকে উঠল তাকে। এই জন্য বঙ্কাকে নিয়ে অপারেশনে আসতে চায় না সে। অপারেশনের ভাইটাল মুহূর্তে ছোকরা কিছু না কিছু একটা গড়বড় বাঁধাবেই। গতবার ঠিক যন্ত্র চালানোর মুহূর্তেই হতভাগাটা বিকট শব্দে হেঁচে দিল, আর গুলি টার্গেটের 2 হাত দূর দিয়ে বেরিয়ে পেছনের একটা ল্যাম্পপোস্ট কানা করে দিল। আরেকটু হলে শিকার পালিয়েই যাচ্ছিল। ভাগ্যিস সন্তু রেডি ছিল। তার একটা অব্যর্থ গুলি মালটার খুলি ফাটিয়ে দেয়। সন্তু সেদিনই ভেবে নিয়েছিল রায়বাবুকে মুখের ওপর বলে দেবে, আর কোনো অপারেশনে বঙ্কাকে তার সঙ্গে জুড়ে দিলে সে আর নেই। অবশ্য বসের সামনে গিয়ে সেটা বলার সাহস হয়নি। জগৎটা আজ আবার এই আপদ ঘাড়ে এসে জুটেছে। না জানি আজ কি বিপত্তি ঘটাবে। এই পরিত্যক্ত ওভারব্রিজটা যেন পৃথিবীর শেষ প্রান্তে ঝুলে থাকা কোনো কঙ্কাল। জং ধরা লোহার রেলিংয়ে হাত রাখলে মনে হয় 100 বছরের জমে থাকা ক্লান্তি আর রক্ত মাখা ইতিহাস হাতে উঠে আসবে। রাত যত বাড়ছে অন্ধকার তত ঘন হচ্ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গুমোট গরম। আকাশে আর চাঁদ নেই। নক্ষত্রগুলোও যেন কোনো এক অজানা ভয়ে মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। মাঝে মাঝে দূরে কোথাও কুকুরের কান্না শোনা যাচ্ছে। সেই শব্দে বাতাসের ভারী চাদরটা যেন একটু কেঁপে উঠেই আবার স্থির হয়ে যাচ্ছে। সন্তু পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করতে গিয়েও থেমে গেল। অপারেশনের সময় সে স্মোক করে না। মাথাটা স্থির রাখা দরকার। কিন্তু বঙ্কার ওই মশা মারার চটাস পটাস শব্দ তার কানের উপর হাতুড়ি পেটাচ্ছে। ছেলেটার কোনো সেন্স অফ টাইমিং নেই, সেন্স অফ গ্র্যাভিটি নেই। বঙ্কার কাছে খুন করাটা নিছকই পেটের দায়, একটা যান্ত্রিক কাজ, কিন্তু সন্তুর কাছে এটা একটা আর্ট। বঙ্কা আবার গা চুলকায়। ওর খসখসে চামড়ার উপর নখের আওয়াজে সন্তুর মনে হয় কেউ বুঝি কাঠে শিরিষ কাগজ ঘষছে। সন্তু আর চোখে তাকালো। বঙ্কার গায়ে একটা সস্তা গেঞ্জি, তাতে ঘামের কটু গন্ধ। ছেলেটার সংসারের অভাব অনটন তার শরীরে প্রকট। ট্রেন তো আসছেই না রে সন্তু, সালা 11:30 বেজে গেল, কখন যে বাড়ি যাব। পিস্তলের নল দিয়ে অস্থিরভাবে পিঠ চুলকোতে চুলকোতে বলে বঙ্কা।
তারা দাঁড়িয়ে আছে দক্ষিণবঙ্গের অখ্যাত মফস্বল হরিপুর স্টেশনের ওভারব্রিজের উপর। মধ্যরাত্রি আসন্ন, পুরো এলাকা তন্দ্রাচ্ছন্ন। স্টেশনটা মূল শহর থেকে বেশ খানিকটা দূরে, চারিদিক শুনশান। রাতে ট্রেন থেকে মেরে কেটে খান 10-এর বেশি লোক নামে না। টার্গেট অর্থাৎ সুখেন পোদ্দার আসবে এই ট্রেনে। লোকটা বেজায় বড় লোক, কলকাতায় 2টো সোনার দোকান আছে, এইবার নাকি ভোটেও দাঁড়াবে বলে শোনা যাচ্ছে। সেই জন্যই সম্ভবত নমিনেশন ফাইল হয়ে গিয়ে হাওয়া গরম হয়ে ওঠার আগেই মালটাকে সাফ করে দিতে চাইছেন রায়বাবু। রায়বাবুর কথা মনে পড়তেই সন্তুর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। রায়বাবু ভাবেন তিনি সন্তুকে কিনে নিয়েছেন। আসলে রায়বাবু জানেন না সন্তু কারো কেনা গোলাম নয়, সে শুধু নিজের প্রবৃত্তির দাস। রায়বাবু তাকে টাকা দেন, আর সন্তু সেই টাকার বিনিময়ে পায় মানুষ মারার লাইসেন্স। এই যে সুখেন পোদ্দার, লোকটাকে সন্তু চেনেই না। লোকটার সঙ্গে রায়বাবুর শুধুমাত্র এই রাজনৈতিক ব্যাপারেই কোন্দল কিনা তাও জানে না। সে আদার ব্যাপারী, মানে টার্গেটকে আদার মতোই ছেঁচে দেওয়া তার কাজ। এসব রাজনৈতিক কি অরাজনৈতিক ঝামেলা নিয়ে তার কোনো ইন্টারেস্ট নেই। তার ইন্টারেস্ট শুধু সেই মুহূর্তটাতে যখন জীবন আর মৃত্যুর মাঝখানের সূক্ষ্ম সুতোটা ছিঁড়ে যায়। কি বে, ট্রেন তো আসছেই না। দেখে হয়তো তোর ট্রেনের টায়ার পাংচার হয়ে গেছে। বঙ্কা সার্কাজম বোঝে না, চোখ গোল গোল করে ভেবলে যাওয়া মুখে তাকিয়ে থাকে সন্তুর দিকে। ওর এই বোকাশোকা মুখটা দেখলে মাঝে মাঝে সন্তুর মায়াও হয়, আবার পরক্ষণে প্রচণ্ড রাগও হয়। এই নির্বোধগুলি পৃথিবীর ভার বাড়িয়ে চলেছে। সন্তুর ঠোঁটের ডগায় একটা চারক্ষর এসেই গিয়েছিল, ঠিক তখনই দূর থেকে ট্রেনের হুইসেলের আওয়াজ শোনা গেল। শব্দটা বাতাসের বুক চিরে এগিয়ে আসছে, যেন কোনো প্রাগৈতিহাসিক দানব ক্ষুধার্ত গর্জন করতে করতে ছুটে আসছে শিকারের দিকে। ওভারব্রিজের নিচে লাইনগুলো অন্ধকারে সাপের মতো এঁকে বেঁকে শুয়ে আছে। সেই লাইনের ওপর দিয়ে কম্পনটা সন্তুর পায়ের তলা দিয়ে শিরদাঁড়া পর্যন্ত পৌঁছে গেল। প্রতিশোধ নেই। সন্তুর গলার স্বর এখন ঠান্ডা বরফ। বঙ্কাতের মতো সে উত্তেজিত হয় না, বরং শিকার যত কাছে আসে সন্তুর হৃৎস্পন্দন ততই ধীর হয়ে যায়। তার স্নায়ুগুলো টান টান হয়ে যায় বেহালার তারের মতো। ট্রেন এসে থামতেই পকেট থেকে পিস্তলটা বের করে নিচের দিকে তাক করল সন্তু। ট্রেন থেকে একে একে গুটি কয় লোক নেমে এগিয়ে আসছে প্ল্যাটফর্ম ধরে। যাত্রীদের ক্লান্ত মুখগুলো প্ল্যাটফর্মের নিভু নিভু হলুদ আলোয় ভুতুড়ে দেখাচ্ছে। কারো ধারণাই নেই তাদের মাথার উপর সাক্ষাৎ যমদূত দাঁড়িয়ে আছে। ওভারব্রিজের ওপরের আলোগুলো খারাপ, ফলে পারতপক্ষে রাত নামলে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্ম যেতে ওভারব্রিজ কেউ ব্যবহার করে না। নিচের লাইন পেরিয়ে যাতায়াত চলে যাত্রীদের। অনেক ভেবে চিন্তেই সন্তু এই লোকেশনটা বেছেছে। এই অন্ধকারটা এখন সন্তুর পরম বন্ধু। ব্যাপারটা অনেকটা থিয়েটারের মতো। নিচে স্টেজ, ওপরে দর্শক আসন। নিচে জীবন নাটকের কুশীলবরা হেঁটে যাচ্ছে, আর উপরে বসে আছে তাদের ভাগ্য বিধাতা। গুলি চালিয়ে লোকজনের হতভম্ব ভাব কাটিয়ে ওঠার আগেই চম্পট দেবে ওরা দুজন। নিচে ঝোপের আড়ালে সন্তুর রয়্যাল এনফিল্ডটা দাঁড় করানো আছে। এই বাইকটা সন্তুর খুব প্রিয়। ইঞ্জিনের শব্দে একটা পৌরুষ আছে।
মানুষ মারার পর ওই বাইকটা যখন ঝড়ের বেগে হাওয়া কেটে এগিয়ে যায়, তখন সন্তুর মনে হয় সে উড়ছে। এসো এসো। ওই তো পোদ্দার 6 নম্বরই ফুটবলের সাইজের ভুঁড়ি বাগিয়ে হেলে দুলে এগিয়ে আসছে এদিকেই। পরনের সাদা পাঞ্জাবিটা ঘামে ভিজে শরীরের সঙ্গে লিপটে আছে। গলায় মোটা সোনার চেন এই আধো অন্ধকারেও দূর থেকে ঝিলিক দিচ্ছে। হাঁটার ভঙ্গিতে একটা দম্ভ আছে, টাকার দম্ভ, ক্ষমতার দম্ভ। সন্তু মনে মনে হাসল। আর মাত্র কয়েক সেকেন্ড, তারপর এই দম্ভ মাটিতে লুটিয়ে পড়বে। হরিপুরের বুভুক্ষু মাটি শুষে নেবে তার গরম রক্ত। এই নিয়ে কতগুলো লাশ পড়ল সন্তুর হাতে? তা 15-20 তো হবেই। সঠিক সংখ্যাটা মনে রাখা জরুরি মনে করে না সে। সংখ্যার চেয়ে পদ্ধতিটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া তোলাবাজি, ছিনতাই, রেপ সব মিলিয়ে বেশ চকচকে রেকর্ড তার নামে। থানার খাতায় তার নাম উজ্জ্বল লাল কালিতে লেখা। তবে পুলিশ তাকে ছোঁয়ার সাহস পায় না। তার মাথার ওপর বড় বড় হাত আছে, আর আছে তার নিজের ক্ষুরোধার বুদ্ধি। সন্তু ছেলেবেলা থেকে পড়াশোনায় যে খুব একটা খারাপ ছিল তা নয়, এমনকি এই বঙ্কার মতো খুবই অভাবের তাড়নায় বাধ্য হয়েই সে এই লাইনে এসেছে এমনটাও নয়। সে রীতিমতো ফিজিক্সে অনার্স নিয়ে কলেজে পড়েছে। পদার্থবিদ্যা তাকে শিখিয়েছিল মহাবিশ্বের সবকিছুই আসলে এনার্জি বা শক্তির রূপান্তর। শক্তির বিনাশ নেই, শক্তি শুধু রূপ বদলায়। জীবনও তো তাই। বায়োলজিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি, তারপর সবশেষে থার্মাল এনার্জি হয়ে প্রকৃতিতে মিশে যাওয়া। ছোটবেলা থেকেই যা কিছু নিষিদ্ধ, যা কিছু সমাজের চোখে অপরাধ, তার প্রতি একটা তীব্র আকর্ষণ অনুভব করে সন্তু। কলেজে পড়ার সময় একটা কুকুরকে ছাদ থেকে ফেলে দিয়েছিল সে। শুধু দেখতে চেয়েছিল অভিকর্ষজ ত্বরণ প্রাণীটার উপর কি প্রভাব ফেলে। কুকুরটা মরেনি, যন্ত্রণায় ছটফট করছিল। সন্তু তখন পাথর দিয়ে তার মাথাটা থেঁতলে দিয়েছিল। সেই প্রথমবার সে রক্তের উষ্ণতা অনুভব করে। সেই প্রথমবার সে বুঝতে পারে বইয়ের পাতার ফিজিক্সের চেয়ে বাস্তবের ফিজিক্স অনেক বেশি রোমাঞ্চকর। যখন সে কাউকে খুন করে, তখন টার্গেটের পেটের মধ্যে হাতের তীক্ষ্ণ ছুরিটা আঙুল গেঁথে কবজির মোচড়ে এক হ্যাঁচকা টানে সেটা বের করে আনে। তারপর দ্বিতীয়বার সেটাকে সজোরে বসিয়ে দেয় চামড়া মাংস ভেদ করে। সন্তু জানে যে দ্বিতীয়বারের আঘাতটা অপ্রয়োজনীয়। প্রথমবারের নিখুঁত মোচড়েই লোকটার ক্ষুদ্রান্ত্র ছিন্ন হয়ে গেছে, ইন্টারনাল হ্যামারেজ শুরু হয়ে গেছে। তবু দ্বিতীয়বারের আঘাতটা সে করে শুধুমাত্র শিকারের মুখের অভিব্যক্তি দেখতে। মানুষটা তখনও বিশ্বাস করে উঠতে পারে না যে অকস্মাৎ এই পৃথিবীতে তার মেয়াদ ফুরিয়ে গেছে। দু চোখে কষ্ট বা ভয়ের থেকেও বেশি ফুটে ওঠে বিস্ময়। কেন আমি, কেন? এই প্রশ্নটা তাদের চোখের ঠিকরে আসা মনির গায়ে খোদাই করা থাকে। আর সেই বিস্ময়ে বিস্ফারিত চোখের চাউনিতেই চরম তৃপ্তি খুঁজে পায় সন্তু। এটাই তার কাছে ঈশ্বর দর্শন। এমন কোনো নেশা নেই যা করেনি সন্তু।
গাঁজা, চরস, হেরোইন, ব্রাউন সুগার সবই ট্রাই করেছে, কিন্তু কোনোটাই তাকে দীর্ঘস্থায়ী শান্তি দিতে পারেনি। শেষে সে বুঝেছে তার প্রকৃত নেশা শুধু চটচটে রক্তের নোনা স্বাদে। কাউকে হত্যা করার সময় যখন তার চোখে মুখে রক্তের ছিটে এসে লাগে, সেই উষ্ণ স্পর্শ, হালকা আষ্টে গন্ধ সন্তুকে যে কি আরাম দেয়, সেই আরামের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। রক্তের গন্ধে তার মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টরগুলো যেন নেচে ওঠে। আর একটা গন্ধ বড় প্রিয় তার, খুব প্রিয়। ঘামের গন্ধের সঙ্গে মিশে থাকা ভয়ের গন্ধ। কোনো কিশোরী মেয়েকে রয়ে শোয়ে ধর্ষণ করার পর তার ঘর্মাক্ত শরীর আর ঘন হয়ে আসা নিঃশ্বাসের আঘ্রাণ। শরীরে একটা তীব্র সুখানুভূতির শিহরণ অনুভব করে সন্তু। বছর দুয়েক আগের একটা ঘটনা মনে পড়ে যায় তার। মফস্বলের এক নির্জন বাড়িতে অপারেশন করেছিল সে। মেয়েটা ভারী সুন্দর দেখতে ছিল। ডাগর চোখ দুটো মাঝে মাঝেই মনে পড়ে তার। মেয়েটার সেই অপূর্ব মোহময়ী ভয়ার্ত চোখ, সেই স্মৃতির রোমন্থন সন্তুর হৃৎপিণ্ডর গতি বাড়ায়। ট্রেন ছাড়ার আওয়াজে মুহূর্তেই হরিপুর স্টেশনের ওভারব্রিজে ফিরে আসে সন্তু। নেহাত রায়বাবুর কড়া অর্ডার আছে, একদম ক্লিন কাজ চাই সন্তু, নো ম্যাস, খেয়াল থাকে জানো। তাই আজ নিজের হাতে ঘন গাঢ় লাল তরলটা স্পর্শ না করতে পারার দুঃখটা আপাতত তাকে গিলে নিতে হচ্ছে। ছুরি চালালে যে ইন্টিমেসিটা তৈরি হয়, বন্দুকের গুলিতে সেটা হয় না। এখানে সবটাই যান্ত্রিক, বোরিং। তবু রায়বাবু মায়বাপ তাঁর কথা অমান্য করার জো নেই। পোদ্দার প্রায় ওভারব্রিজের নিচে চলে এসেছে। বঙ্কা চাপা গলায় বলে, গুরু জলদি চালাও, মালটা ভেঙে যাবে তো। কিন্তু বঙ্কার কথাগুলো সন্তুর কান অবধি পৌঁছচ্ছে না। সে হঠাৎ স্থির চোখে তাকিয়ে আছে দূরে প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে জমাট বাঁধা অন্ধকারের দিকে। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। একটা মিষ্টি গন্ধ সন্তুর নাকে এসে ধাক্কা মারল। কি হলো গুরু? কিসের গন্ধ এটা? বড় চেনা। প্ল্যাটফর্মের শেষ মাথায় যেখানে আলো পৌঁছয় না, সেখানে একটা ছায়া নড়ছে, একটা অবয়ব। শাড়ি পরা একটা শরীর, চুলগুলো খোলা, সেগুলো হাওয়ায় যেন ভাসছে। সন্তু চেনে ওই অবয়বটাকে, সেই মেয়েটা। মেয়েটার চোখ দুটো জল জল করছে, গনগনে আগুনের মতো নয়, বরফের মতো শীতল নীল আলোয় জ্বলছে। সে তাকিয়ে আছে সন্তুর দিকে, যেন ডাকছে তাকে, যেন সে কথা বলছে, আর সে কথা সন্তু ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে না। সন্তুদা, বঙ্কা কনুই দিয়ে একবার সন্তুর পেটে খোঁচা দেয়। এই কি হলো বে? সন্তু নির্বিকার।
প্রস্তর মূর্তির মতো অবিচল সে দাঁড়িয়ে থাকে দূরের ওই অন্ধকারের দিকে তাকিয়ে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে, বুকের ভেতরটা ফাঁকা লাগছে। বঙ্কা দেখতে পায় সন্তুর হাত কাঁপছে। নেশাটা বেশি হয়ে গেল নাকি দূর বা বলে নিজে সামনের দিকে পিস্তল তাক করে বঙ্কা। পোদ্দার এখন রেঞ্জের মধ্যে, এখনই না মারলে কাজ ভেস্তে যাবে। সে ট্রিগারে আঙুল ছোঁয়ায়। বাঁকা না। একটা অমানসিক গর্জন করে ওঠে সন্তু। তারপর বাম হাতের কনুই দিয়ে সজোরে ধাক্কা দেয় তাকে। বারণ করছি তো। বঙ্কা আচমকা ধাক্কায় টাল সামলাতে পারে না, কিছুটা দূরে ছিটকে পড়ে সে। হাত থেকে পিস্তল মাটিতে পড়ে ছিটকে পড়লে একটা ধাতব শব্দ ওভারব্রিজের লোহার পাতে প্রতিধ্বনিত হয়। পড়ে গিয়ে প্রথমে থতমত খেয়ে বিস্ময় মাখা চোখে সন্তুর দিকে তাকিয়ে থাকে বঙ্কা। এ কি রূপ সন্তুর! চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, মুখের শিরাগুলো দড়ির মতো ফুলে উঠেছে। তোর হলোটা কি বাল? মালটা ভেঙে যাচ্ছে দেখছিস না? বঙ্কা পিস্তলটা কুড়িয়ে নিয়ে আবার উঠে আসে। পরক্ষণে সন্তু আবার ধাক্কা দেয় তাকে। বারণ করছি তো। এবারে ধাক্কাটা আরো জোরালো। বঙ্কার রোগা দুর্বল শরীর, সে সন্তুর সঙ্গে পেরে উঠবে কেন? এক ধাক্কাতেই আবার ছিটকে যায় দূরে রেলিং এর খুব কাছে। মায়ের সন্তু, এরকম করিস না। অনেক পয়সা অ্যাডভান্স নিয়েছি, মায়ের শরীর ভালো নাই, আরো টাকা দরকার। কাজটা আমায় করতে দে ভাই, দোহাই তোর। পিস্তলটা আবার কিছুটা দূরে ছিটকে পড়েছিল। বঙ্কা সেদিকে হাত বাড়াতেই সন্তু ছুটে এসে তার হাত চেপে ধরে। তারপর বঙ্কার কানের কাছে মুখ এনে হিস হিসিয়ে বলে ওঠে, গুলি করিস না, ও বারণ করছে দেখছিস না? কে কে বারণ করছে? কি বলছিস বে? চুপ 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 চুপ, ভালো করে শোন। ঠোঁটে আঙুল ঠেকিয়ে নিশ্চুপ হতে ইশারা করে সন্তু। তার দৃষ্টি আবার চলে গেছে সেই অন্ধকারের দিকে। সেই মেয়েটা এখন হাসছে, খিলখিল করে হাসছে, কিন্তু সে হাসির কোনো শব্দ নেই। মেয়েটা এবার আঙুল দিয়ে দেখাচ্ছে বঙ্কাকে, তারপর নিজের গলায় আঙুল চালিয়ে ইশারা করছে। এ বাঁকা, ও তো তোকে চাইছে রে, তোকে চাইছে। দেখ 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 দেখ, তোকে চাইছে। পাগলের মতো বিড়বিড় করছে সন্তু। বঙ্কা একটা জোর ধাক্কায় সন্তুকে ঠেলে সরিয়ে দেয়। সর শালা, তোর নেশা লেগে গিয়েছে রে। বঙ্কা মরিয়া হয়ে পিস্তল তুলে নিয়ে লক্ষ্য স্থির করে পোদ্দারের দিকে। পোদ্দার এখন একদম নিচে। পারফেক্ট শট। বঙ্কা এগিয়ে যায় ওভারব্রিজের একদম ধারে। এই শেষ সুযোগ। প্ল্যাটফর্ম ছাড়িয়ে টিকিট কাউন্টারের ওপাশে মিলিয়ে গেলেই টার্গেট হাত ছাড়া হয়ে যাবে। আর তাহলে রায়বাবু তাকে জ্যান্ত পুঁতে ফেলবেন। সন্তু দেখে মেয়েটা এখন আরো কাছে। তার গা থেকে ভেসে আসা সেই চেনা গন্ধটা এখন তীব্র। সে বঙ্কার দিকে একবার তাকায়, তারপর তাকায় সন্তুর দিকে। মুহূর্তে সন্তুর মুখে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত মৃদু হাসির রেখা। গালের মাংসপেশিতে জল তরঙ্গের মতো কম্পন খেলে যায়। সন্তু বিড় বিড় করে বলতে থাকে, কিরে মাগি, খুব খিদে তোর না? খুব খিদে, রক্ত খাবি? খা, একে খা না হারামজাদি। আমার পিছু ছাড়, একে খা। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় বঙ্কার পিছনে। বঙ্কা তখন ঝুঁকে পড়ে এম করছে, তার সমস্ত মনোযোগ নিচের সাদা পাঞ্জাবির দিকে। বঙ্কা জানতেই পারল না তার আসল যমদূত ঠিক তার পেছনেই দাঁড়িয়ে। সন্তু হাত বাড়ালো,
তারপর অতর্কিতে বঙ্কার নেশা করে করে কঙ্কাল সার হয়ে যাওয়া শরীরটাকে ঠেলে দিল নিচের সমান্তরাল রেল লাইনের ওপর। বঙ্কা এই আচমকা আক্রমণের জন্য বিন্দু মাত্র প্রস্তুত ছিল না, তাই তার তরফ থেকে কোনো প্রতিরোধ আসে না। মাধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে নামায় নিচে। ছোট্ট মাথাটা লোহার রেল লাইনের আঘাতে ঠিক একটা পাকা বেলের মতো শব্দ করে ফেটে যায়। খুলি তুবড়ে ছিটকে যাওয়ার সেই শব্দটা ওপর থেকেও অস্পষ্ট শুনতে পায় সন্তু। হাড় ভাঙার মর্মর শব্দ আর মাংস থেঁতলে যাওয়ার শব্দ মিলে মিশে একাকার হয়ে যায়। সন্তু নিচে তাকিয়ে দেখে দৃশ্যটা। পোদ্দার সহ অনেকেই চমকে পাশে সরে গেছে। কালচে লাল থকথকে ঘিলু ছিটকে ছড়িয়ে আছে কালো কালো পাথরের খাঁজে খাঁজে। শরীরটা তখনও থরথর করে কেঁপে কেঁপে উঠছে। সেই কাঁপতে থাকা হাড় সর্বস্ব শরীরটার দিকে তাকিয়ে হঠাৎ অকারণে একটা আলগা উল্লাস অনুভূত হয় সন্তুর মনে। অদ্ভুত এক প্রশান্তি, যেন ঋণ শোধ হলো। মেয়েটার ছায়াটা কি মিলিয়ে গেল? ওই তো অন্ধকারের মেয়েটা যেন বঙ্কার রক্তের উপর ঝুঁকে পড়েছে, চাটছে সেই গরম রক্ত। নাকি তার মনের ভুল? চেঁচিয়ে উঠল একজন। সন্তু দেখল মেয়েটা আর নেই। তার হ্যালুসিনেশনটা কেটে গেছে। এখন শুধু পড়ে আছে রূঢ় বাস্তব। নিচে এক দঙ্গল ক্ষিপ্ত মানুষ, আর ওপরে সে একা। সন্তু দৌড় শুরু করলো। ব্রিজের উল্টো দিকে সিঁড়ি দিয়ে নামতে নামতে সে হোঁচট খেলো, তবু থামলো না। ঝোপঝাড় ডিঙিয়ে কাঁটাতারের বেড়া টপকে সে পৌঁছলো তার বাইকের কাছে। পেছনে ধেয়ে আসছে টর্চের আলো। বাইক স্টার্ট দিতেই রয়্যাল এনফিল্ডের সেই ভরাট আওয়াজ গর্জন করে উঠল। গিয়ার ফেলে সে অ্যাক্সেলারেটরে মোচড় দিতে বাইকটা ছিটকে বেরিয়ে গেল মেন রোডের দিকে। বাতাস ঝাপটা মারছে চোখে মুখে, কিন্তু সন্তুর কানে বাজছে শুধু সেই হাড় ভাঙার শব্দ, আর নাকে লেগে আছে সেই চেনা গন্ধটা। মারমুখী উগ্র জনতার হাত থেকে বেঁচে সে যে কিভাবে ঊর্ধ্বশ্বাসে বাইক চালিয়ে সোজা পার্টি অফিসে এসে পৌঁছলো, তা সন্তু পরে আর নিজেও মনে করতে পারে না। কসিমাগিরে একটু বেশি আদর কইরা ফেলাইলে তার ফর্সা পিঠে যখন রক্ত জৈমা কালশিটা পড়ে, তখন কেমন দেখতে লাগে দেখছেন? কি? চায়ের কাপটা সবে মুখে তুলে চুমুক দিচ্ছিল সন্তু। বাদলের কথা শুনে বিষম খেল। খানিকটা চা চলকে ফেলল সে টেবিলের ওপর। টেবিলটা এমনিতেই তেল চিটে, তার উপর চায়ের কালচে দাগগুলো যেন পুরনো ক্ষতের মতো লেগে আছে। সন্তু আর চোখে তাকালো বাদলের দিকে। লোকটার বসার ভঙ্গি, চাহনি, সবকিছুর মধ্যেই একটা আদিম অমার্জিত ব্যাপার আছে। মুখে জমে থাকা পানের পিকটা একটা ঘৃণ্য শব্দ করে টেনে গিলে নিয়ে খুক খুক করে হাসল বাদল। তার ঘোলাটে চোখের মণি দুটো যেন সন্তুর চামড়া ভেদ করে ভেতরের কোনো ভয়ের উৎসের সন্ধান করছে। বাদল আবার বলল, আমি আইসগার আকাশটার কথাই কইতে আসছিলাম। কেমন কালো কইরা ম্যাগ জমছে দেখেন। হ্যাঁ, ঠিক যেন ফর্সা পিঠে সুহাগের দাগ, তাই না? বাইরে সত্যি অন্ধকার ঘন হয়ে এসেছে।
চৈত্রের শেষ, আকাশ জুড়ে কালবৈশাখীর একটা ভারী পূর্বাভাস। গুমোট গরমে বাতাস যেন স্থির হয়ে আছে, অথচ ওপরের আকাশে কালো মেঘের আনাগোনা। দিন দুয়েক বাদে নববর্ষ। এই বেনারসের রাস্তাঘাটে যদিও বাংলা নববর্ষ নিয়ে খুব একটা মাতামাতি নেই, তবে নববর্ষের পরপরই রামনবমী আসছে। সেই উপলক্ষে সেজে উঠছে শহর। উত্তর ভারতের এই প্রাচীন জনপদ এখন গেরুয়া রঙে রাঙা। শিরা ধমনী বেয়ে ছুটে চলা উষ্ণ রক্তের স্রোতের মতো রামনবমীর শোভাযাত্রা দশাশ্বমেধ ঘাট থেকে শুরু হয়ে গধৌলিয়া চক ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে শহরের অলিতে গলিতে। রাস্তার ওপারে তাকালে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। বড় বড় ঘোড়ায় টানা গাড়িকে সাজানো হয়েছে ফুল, রাংতা, রঙিন কাগজে। গাড়ির ওপর কিশোর কিশোরীরা বসে আছে রাম আর সীতার সাজে। তাদের মুখে চড়া মেকআপ, শরীরে নকল গয়নার ঝিলিক। সামনে আরেকটা গাড়িতে হনুমান, হাতে ধরা পিচবোর্ডের গদা মাঝে মাঝেই প্রবল বিক্রমে ঘোরাচ্ছে মাথার উপর। তার সারা গা লাল রঙে মাখানো, লেজটা তারের ফ্রেমে আটকানো। কখনো কখনো লাফিয়ে এগিয়ে আসছে সামনে, যেন কোনো পৌরাণিক যুদ্ধক্ষেত্র থেকে এইমাত্র উঠে এলো। সঙ্গে সঙ্গে দুদিকে অপেক্ষারত জনতার ঢেউ সমস্বরে গর্জন করে উঠছে। সন্তু ধার্মিক নয়, আস্তিকও নয়, কিন্তু আজ এই মুহূর্তে বেনারসের এই ভিড়ে নিজেকে বড় বিচ্ছিন্ন মনে হচ্ছে তার। আজ প্রায় দিন তিনেক হলো সে এসেছে এখানে, প্রতিদিনই বেরিয়েছে, যদিও রায়বাবু বারবার সাবধান করে দিয়েছেন। ফোনে সেই খসখসে গলায় বলেছেন, সন্তু, আন্ডারগ্রাউন্ড হতে যাচ্ছিস, ঘুরতে নয়। বেনারসে যে বাড়িটায় উঠবি সেটা কিন্তু আমার বন্ধুর বাড়ি। ওখান থেকে ধরা পড়লে এই ভোটের আগে মহা ক্যাচাল হয়ে যাবে। পুলিশ এখন হন্যে হয় তোকে খুঁজছে, সালা মিডিয়াও পেছনে লেগে আছে। তবু এই প্রাচীন স্যাঁতস্যাঁতে শহরে এক অতি বৃদ্ধ বাড়ির এক কোণে শ্যাওলার মতো পড়ে থাকতে ইচ্ছে করে না ওর। সন্তু আজন্মকাল কলকাতার ছেলে। গলি, তস্যগলি, হাইড্রোড, এসপ্লেনেডের ভিড় এসব তার রক্তে। কিন্তু বেনারস শহরটা অন্যরকম। শহরটার যেন একটা নিজস্ব আত্মা আছে। এখানে মৃত্যু আর জীবন হাত ধরাধরি করে চলে। মণিকর্ণিকার চিতার ধোঁয়া আর বিশ্বনাথের আরতির ধনুচি দুটোই এখানে সমান সত্য। সন্তু হয়তো সেই সত্যটাকে ছুঁয়ে দেখতে ভয় পায়, কে জানে। 3 দিন আগে শিয়ালদা থেকে ট্রেনে মোগলসরাই তথা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে যখন নেমেছিল সন্তু, তখন ঘড়িতে সকাল 8:45। এসি কোচের ঠান্ডা বাতাস থেকে নেমে ব্যবসা গরমে কপালের রগে একটা ছোটখাটো বিস্ফোরণ হলো যেন। উত্তরপ্রদেশের গরম, বিশেষ করে এই চৈত্র মাসের শেষে, চামড়া পুড়িয়ে দেওয়ার মতো। স্টেশনের কোলাহল, কুলিদের লাল জামার ভিড় আর যাত্রীদের ব্যস্ততা সব মিলিয়ে এক নারকীয় হট্টগোল। মাথা ধরাটা কমাতে একটু চা খাওয়ার দরকার ছিল তখনই। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসকেলেটর ধরে নিচে নেমে স্টেশনের চৌহদ্দির মধ্যেই আপার ক্লাস ওয়েটিং রুম। সেই ওয়েটিং রুম সংলগ্ন চায়ের দোকানের বেঞ্চে নিজের লাগেজ রেখে এক চুমুকে চায়ের ভাঁড়টা শেষ করল সন্তু। পকেট থেকে একটা ছোট চিরকুট বের করে তাতে চোখ বোলালো। হাতের লেখাটা রায়বাবুর পিএর, গোটা গোটা অক্ষরে লেখা, जोशी विला, 272 शिवाला रोड, नियर आनंदमाई हॉस्पिटल,
বারাণসী 221001। চারিদিকে একবার তাকালো সে, যেন কাউকে খুঁজলো অন্যমনস্কভাবে। কেউ কি তাকে ফলো করছে? কেউ কি চিনে ফেলেছে? তার পরনে জিন্স আর সাধারণ টি শার্ট, চোখে কালো রোদ চশমা। সন্তুকে দেখতে আর 5টা সাধারণ বাঙালি টুরিস্টের মতোই লাগছে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো। হ্যালো। স্যার আমি সন্তু। এই 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 সালা হারামির বাচ্চা, বলেছি না আমায় ফোন করবি না। আরে স্যার চাপ নেই, এটা নতুন নাম্বার, বেনামি, ফোনটাও নতুন। সে হোক, খুব দরকার ছাড়া ফোন করবি না। সালা তোদের ওপর ভরসা করাটাই ভুল হয়েছে। দুজন মিলে একটা চারমুনি লাশকে টপকাতে পারে না, আবার বুক নিবাজি। তোদেরকে আমি কেন পুষছি? নে তাড়াতাড়ি বল, কি দরকার? সন্তু অপমানটা গায়ে মাখল না। এই লাইনে এইসব খুচরো অপমান গায়ে মাখলে চলে না। সে খুশিয়াল গলায় বলল, স্যার আসলে আমি মুঘল সরাই নেমে গেছি স্যার। আমায় নিতে কে যেন আসার কথা ছিল, ওই যে যেখানে উঠবো সেখানকার কেয়ারটেকার না কে যেন। হ্যাঁ বাদল, কিন্তু সে তো আসবে বেনারসে। তুই স্টেশনের বাইরে থেকে বেনারসে শেয়ার অটো ধর, লঙ্কা চৌরায় নামবি, বিএইচইউর গেটের সামনে। ওখানেই বাদল থাকবে। ওকে স্যার। আর স্যার বলছি পেমেন্টটা যদি। এই শুয়োরের বাচ্চা, কাজটা ঠিকঠাক করেছিস? পেমেন্ট চাইতে এসেছে, মাঝখান থেকে বঙ্কা হারামজাদা নিজেই পা পিছলে টপকে গেল। হাজার বার বারণ করেছি, কাজের সময় নেশা করবি না। পুলিশ কমিশনার আমাকে ফোন করে ধমকাচ্ছে। পার্টির রেপুটেশন তো গোল্লায় গেলই, আর যাকে সেসব আমি দেখছি। তুই শোন, দিন 15 ঘাপটি মেরে পড়ে থাক ওখানে। বাড়ি থেকে খবরদার বাইরে পা রাখবি না। বাদলকে বলা আছে, ও বাজার হাট করে আনবে, তোকে রান্না করে খাওয়াবে। ভোটের আগে যদি ধরা পড়ো না চাঁদু, ওই টাকা তোমার কোথায় গুঁজবো সে তুমি। রায়বাবু কথাটা শেষ করলেন না, কিন্তু হুমকিটা স্পষ্ট। সন্তু জানে রায়বাবু কি করতে পারেন। স্যার অটো ছেড়ে দিল, আমি রাখছি। হ্যাঁ বলে সে ফোনটা কেটে দিল। রায়বাবুর কথাগুলো বিষের মতো কানে বাজছিল। ফোনটা পকেটে রেখে তার উদ্দেশ্যে নিজের মনেই কিছু বাছা বাছা অপশব্দ ছুঁড়ে মারল সন্তু। নেতা মানে শালা শুয়োরের বাচ্চা, দরকারে নিজের বাপকেও কুচি কুচি করে ডাল কুত্তা দিয়ে খাওয়াবে এরা। অটো যখন গঙ্গা ব্রিজ পার হচ্ছিল, তখন নিচের দিকে তাকিয়ে সন্তুর বুকটা কেঁপে উঠল। বিশাল গঙ্গা, ধুলোটে রং। এই নদীতে কত পাপ ধুয়ে যায় প্রতিদিন, আবার কত পাপ ভেসেও যায়। অটো এসে দাঁড়ালো বেনারস হিন্দু ইউনিভার্সিটির গেটের মুখে, লঙ্কা মোড়ে। জায়গাটা গিজগিজ করছে মানুষে। ছাত্রছাত্রী, তীর্থযাত্রী, রিক্সাওয়ালা, ষাঁড়, সব মিলিয়ে এক জগা খিচুড়ি অবস্থা। রাস্তার দুদিকে অস্থায়ী কচুরি সবজির দোকান। বড় বড় কড়াইতে ফুটন্ত ডুবো তেলে কচুরি ভাজা হচ্ছে। হিং আর গরম মশলার সুবাস ছড়িয়ে পড়ছে বাতাসে। সন্তুর পেটে খিদের মোচড় দিল। সকাল থেকে শুধু চা পড়েছে পেটে। একটা দোকানের সামনের বেঞ্চে গিয়ে বসল সে। শালপাতার প্লেটে দুটো গরম কচুরি আর একটা জিলিপি নিয়ে খেতে শুরু করেছে। ঠিক তখনই লোকটা এসে সামনে দাঁড়ালো। মাঝবয়সী খয়াটে চেহারা, রোদে পোড়া গায়ের রং তামাটে, গাল দুটো ভাঙা, যেন বহুদিন ঠিকমতো খাওয়া জোটেনি। কিন্তু চোখগুলো কোটরে বসা হলেও তাতে একটা অদ্ভুত জুলজুলে হিংস্র দৃষ্টি। পরনে একটা সস্তা চেক শার্ট আর লুঙ্গি, মুখে আকর্ণ বিস্তৃত হাসি, মূলোর মতো দাঁত। এই প্রবাদটার এর থেকে উৎকৃষ্ট উদাহরণ বোধ হয় সন্তু এর আগে কোনোদিন দেখেনি। দাঁতগুলো এবড়ো খেবড়ো, পানের রসে ছোপ ধরা। লোকটা মাথা চুলকে বলল, আপনি কি সন্তু বাবু? তুমি কে? বাদল? আজ্ঞা।
বাঙালি তো বলেন না বাবু। ভালোই হলো। তা আমায় চিনতে পারলে কি করে? লোকটা হাতে ধরা পুরনো নোকিয়া ফোনের গ্যালারিটা দেখিয়ে বলল, এই যে স্যার ছবি পাঠাইছিলেন। কচুরি খাবা? ভালো করেছে। না না, আমি খাবার খাই আছি, আপনি খান। তাছাড়া বাড়িতে তো ব্রেকফাস্ট রেডি আছে, আপনি আইবেন বইলা লুচি আর আলুর দমও বানাইছি। আরে সাবাস। হ্যাঁ, 4টে কচুরিতে কিছু হয় নাকি? খাওয়া যাবে, গিয়ে খাওয়া যাবে। আমি এগারোটা সালটে নিই। লোকটা কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়েই রইল, মুখে সেই দেঁতো হাসি। লঙ্কা থেকে অটো নিয়ে অশ্বী মোড় পেরিয়ে মদনপুরা ঠিক আগেই শিবালা। অটো থেকে নেমে হাঁটতে শুরু করলো তারা। ঘিঞ্জি পরিবেশ, গলিগুলো এত সরু যে রিক্সা ঢুকলে মানুষকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়াতে হয়। পুরনো আমলের বাড়িগুলো অনেকটা প্রৌঢ়ত্ব পেরোনো পুরুষের অসমান দাঁতের পাটির মতো একে অপরের গায়ে হেলে পড়েছে। দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে, বেরিয়ে আছে কঙ্কালের মতো ইট। রাস্তার মাঝে মাঝে ষাঁড় শুয়ে আছে রাজকীয় ভঙ্গিতে। তাদের পাশ কাটিয়ে সাবধানে হাঁটতে হয়। রাস্তাঘাটের অবস্থাও তথৈবচ, গর্ত, নোংরা জল আর আবর্জনার স্তূপ। এদিকটায় বোধহয় ট্যুরিস্ট তেমন আসে না, এলে হয়তো বেনারস সম্পর্কে তাদের রোম্যান্টিসিজমটা ভেঙে যেত। সন্তু জাত শিকারী, তার চোখ সব সময় জরিপ করে চলে চারপাশ। কোনো জায়গাকে একবার দেখলেই সে সেই জায়গার প্রতিটা অলিগলি, রং, গন্ধ, শব্দ চিনে রাখে হাতের তালুর মতো। মেন রোড থেকে একটা সরু গলি চলে গিয়েছে উত্তর পূর্ব দিকে বেশ খানিকটা। গলিটা অন্ধকার, সূর্যের আলো এখানে খুব একটা পৌঁছয় না। দুপাশের উঁচু বাড়িগুলো যেন আকাশটাকে ঢেকে রেখেছে। তারপর রাস্তার ডান দিকে একটা বিশাল লোহার গেট, জং ধরে গেটটার রং লালচে হয়ে গেছে। তার ওপাশে এই বিশাল দোতলা বাড়িটা, যোশী ভিলা। যদিও এখন এর যা অবস্থা তাতে একে আর ভিলা বলা যায় কিনা সন্দেহ আছে। এই প্রাচীন নগরীর এক কোণে পড়ে থাকা এক বিশাল প্রাসাদের ধ্বংসাবশেষ যেন আলো আঁধারি গলিপথে দিকভ্রান্ত কোনো অশীতিপর বৃদ্ধ, যার গায়ে বল নেই, চোখে দৃষ্টি নেই। সে শুধু দাঁড়িয়ে আছে কোনো মতে। বাড়ির গায়ে অশ্বত্থ গাছের চারা গজিয়েছে, শেকড়গুলো দেওয়াল ফাটিয়ে নিচে নেমে আসছে সাপের মতো। নিচু ফটক দিয়ে ঢুকে ছোট্ট এক ফালি বারান্দা, তার মেঝেতে শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে আছে। বারান্দার 3 দিকে সারি সারি ঘর, পুরনো আমলের আর্চ করা দরজা। সন্তু বুঝল বাড়িটাকে বাইরে থেকে যতটা মনে হয় আদপে তার থেকেও অনেকটাই বড়। অধিকাংশ ঘরেই মরচে ধরা বড় বড় তালা ঝুলছে। কিছু ঘরে দরজা নেই, কপাটগুলো হয়তো উই পোকার পেটে গেছে বা কেউ খুলে নিয়ে গেছে। ভেতরের নিকষ অন্ধকারের দিকে তাকালে মনে হয় ওখান থেকে কেউ যেন পাল্টা তাকিয়ে আছে। সেদিকে অবাক হয়ে তাকিয়েছিল সন্তু। কলকাতার ফ্ল্যাট কালচারে অভ্যস্ত চোখে এই বাড়িটা দেখে মনে হচ্ছে যেন কোনো হরর সিনেমার সেট। বোধহয় সন্তুর মনের ভাবটা বুঝতে পেরেই বাদল বলল, এই বাড়ি বহু বছর খালি পইরা আসছিল। যোশীবাবুরা সব বিদেশে থাকেন, তারপর বাবু কিনলেন, মানে রায় বাবু। তিনি ভাবছিলেন এইখানে একটা হোটেল বানাইবেন, কিন্তু যখন আমি আসি তার আগে এইসব ঘরের দরজা জানলা সব খুইলা লইয়া চইলা গেছে চোরে। কে জানে খাট আলমারিও কিছু ছিল টিল কিনা। এখানকার চোরগুলি খুব খচ্চর, পেরেকটা পর্যন্ত ছাড়ে না। তো তুমি এ বাড়িতে কতদিন আছো? তা বছর 2 হইব। পকেট থেকে বিড়ি বের করতে করতে বলল বাদল। আর তার আগে? গ্রামে
ওই বনগার কাছে বর্ডার এলাকা। তোমার ঘর বাড়ি ছেড়ে এখানে চলে এলে? বর্ডারের কি ওদিকে বাড়ি ছিল নাকি? না, পলায় আইছি। রায়বাবুর অনেক দয়া, তিনি তার বন্ধুরে কইয়া এখানে ঠাঁই দিলেন। পুলিশ তো পিছে লাগছিল। পুলিশ? কেন, কি করেছিলে? খুন করছিলাম 3 জনেরে। সন্তু চমকে মাথা তুলে বাদলের মুখের দিকে তাকালো। তার মতো পোড় খাওয়া খুনিও নরহত্যাকে এত সাধারণভাবে নিতে শেখেনি। খুন করা সহজ হলে সবাই করত। একটা খুনের পেছনে 1001টা প্ল্যানিং থাকে, টাকা থাকে এবং শীতল হলেও একটা পেশাদারিত্ব থাকে। কিন্তু বাদলের গলায় যেটা ছিল সেটা পেশাদারিত্ব নয়, সেটা একটা নিষ্পৃহতা। যেন মানুষ মারা আর মশা মারা তার কাছে সমান। লোকটা সন্তুর মুখের বিস্ময়ের অভিব্যক্তি খেয়াল করল না, অথবা করেও গ্রাহ্য করল না। সে নির্বিকার ভাবেই বলে চলল, 3 জনরে খুন কইরা, বুঝলেন বাবু, মাথাগুলা কাইটা একটা বস্তায় ভইরা ইসামতি জলে ভাসায়া দিছিলাম। আর বডিগুলিও অনেক ভাইবা শেষে কুচি কুচি কইরা কাইটা 7 দিন ধইরা এই গ্রামের কুকুরগুলারে খাওয়াইছিলাম। কেউ টের উপায় নাই। কথাটা শুনে সন্তুর পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আচ্ছা, কিন্তু তুমি খুনগুলো কেন করলে? তোমার পেশা তো খুন করা নয়, আমি বুঝতেই পারছি। টাকা নিয়ে নিশ্চয়ই করনি। কি করে বুঝলেন? বারান্দা পেরিয়ে শেষ প্রান্তে ভূতের মতো দাঁড়িয়ে থাকা সরু পেঁচানো ঝনঝনে লোহার সিঁড়িটা দিয়ে ওপরে উঠছিল ওরা। বাদল সিঁড়ির মাঝপথে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে প্রশ্নটা করল। তার হাতে ধরা দেশলাই কাঠিটা দপ করে জ্বলে উঠল বিড়ি ধরানোর জন্য। সেই ক্ষণিকের আলোয় বাদলের মুখটা অদ্ভুত মায়াবী দেখালো। মানে আমাদের মতো প্রফেশনালরা তো এভাবে অপারেট করে না। বডি লোপাট করার অনেক রাস্তা আছে। তোমার নিশ্চয়ই ম্যাটারটা পার্সোনাল ছিল, কিছু রাগ ছিল মাল 3টের ওপর। বলো না পুরো ঘটনাটা, শুনি কি কেস? বাদল এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে রইল সন্তুর দিকে। তারপর বিড়িতে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়ল। এইসব তো মেলা কথা স্যার, ওইসব পরে হইব খন। অনেক রাত জাগতে হইব তো এই বাড়িতে, তখন কোনো এখন খাইবেন, চলেন দেখি। আপনি বললেন কি আমার মেয়ে মানুষ। তারা দোতলার ল্যান্ডিংয়ে পৌঁছল। দোতলার অবস্থা 1 তলার চেয়েও খারাপ। ছাদের কড়ি বর্গা বেরিয়ে গেছে, দেওয়ালের রং চটে গিয়ে এক বিচিত্র মানচিত্র তৈরি করেছে। বাতাস এখানে ভারী, ব্যবসা, যেন বহুদিন এই বাতাসে কেউ শ্বাস নেয়নি। সন্তু হঠাৎ নাকে একটা গন্ধ পেল, খুব চেনা অথচ খুব অস্বস্তিকর একটা গন্ধ। পচা মাংসের গন্ধ, খুব কড়া নয়, কিন্তু পুরো বাড়ির বাতাস অধিকার করে নিয়েছে গন্ধটা। সন্তুর ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে উঠল, কারণ মৃত্যুর গন্ধ সে চেনে। আচ্ছা বাদলদা, বাড়িতে খুব বিচির একটা গন্ধ আসছে না? কুকুর বেড়াল কিছু পচেছে নাকি? দেখি ইঁদুর মরেছে, তুমি পাচ্ছ না গন্ধ? সিঁড়ি দিয়ে উঠতে গিয়েও থমকে পিছনে তাকালো বাদল। তার চোখ দুটো যেন একটু বেশি স্থির। সে নাকটা কুঁচকে বার দুয়েক বাতাস শুঁকে নিল। কোথায় ভাই? আমি তো কোনো গন্ধ পাইতেছি না। হয়তো নর্দমার গন্ধ আইতে আছে, পাশেই বড় নর্দমা তো। সন্তু নিশ্চিত এটা নর্দমার গন্ধ নয়। সে অবাক হয়ে তাকাতে লাগলো চারিদিকে।
আপনি শহরের মানুষ তো, তাই গন্ধ লাগতেছে। আমাকে তো অভ্যেস হয়ে গেছে। আচ্ছা চলেন, ওপরে চলেন, ঘরটা আমি সাফ সুতরা কইরা রাখছি আপনার জন্য। বাইরের আকাশ থেকে মেঘ ডাকার গুরুগম্ভীর শব্দ ভেসে এলো। বিদ্যুতের ঝিলিকে করিডোরটা একবার আলোকিত হয়েই আবার অন্ধকারে ডুবে গেল। সন্তু দীর্ঘশ্বাস ফেলে বাদলের পিছু নিল, কিন্তু তার মনের মধ্যে খচখচানিটা রয়েই গেল। গন্ধটা সত্যি পাচ্ছে না বাদল, নাকি পেতে চাইছে না? দিন কয়েক পরের কথা। প্রায় রোজই একটা অদ্ভুত দুঃস্বপ্ন তাড়া করে নিয়ে বেড়াচ্ছে তাকে। আজকাল এই বাড়ির চৌহদ্দি থেকে সে আর সচরাচর বেরোয় না। এমনটা নয় যে সেটা পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে। ঠিক কেন যে সে নিজেকে এই নরককুণ্ডের চার দেওয়ালের মধ্যে বন্দি বানিয়ে ফেলেছে, সত্যি কথা বলতে কি তা সে নিজেও জানে না। সারা দিন একটা ঘুম ঘুম ক্লান্তি গ্রাস করে রাখে তাকে, আর সেই দুর্গন্ধ, উফ, অসম্ভব কড়া একটা পুঁতি গন্ধ কালো চাদরের মতো মুড়ে রাখে বাড়িটাকে। প্রথম প্রথম গন্ধটা অসহ্য লাগত। এখন মনে হয় সে ধীরে ধীরে গন্ধটার প্রেমে পড়ছে। যত দিন যাচ্ছে গন্ধের তীব্রতা আরো বাড়ছে, আর যত বাড়ছে তীব্রতা ততই যেন গভীর নেশা লেগে যাচ্ছে তার। নেশা লাগছে সেই দুঃস্বপ্নেরও। বাড়িটা যেন এক জীবন্ত সমাধি। বেরিয়ে আসা ইঁটগুলো পাঁজরের হাড়ের মতো কদাকার হয়ে আছে। ছাদের কড়িকাঠগুলোতে ঘুণ ধরেছে। ঘুণের পোকারা সারা রাত ধরে কড়কড় শব্দ করে কাঠের শরীর কুড়ে কুড়ে খায়। সেই শব্দ রাতের নিস্তব্ধতায় সন্তুর কানে হাতুড়ির ঘা হয়ে বাজে। রায়বাবু তাকে এই সেফ হাউসে পাঠিয়েছিলেন দিন 15 থাকার জন্য। বলেছিলেন, গা ঢাকা দিয়ে থাক সন্তু, পুলিশ তককে তককে আছে। মাঝখানেক বাদে সব ঠান্ডা হলে তোকে বর্ডারের ওপরে পাঠিয়ে দেবো। কিন্তু এখানে এক একটা দিন সন্তুর কাছে বছরের সমান মনে হচ্ছে। সময়ের নিয়মের বাইরের কোনো পৃথিবী এই যোশী ভিলা। অবশ্য হরিপুরের ঘটনার দিন তিনেক আগে থেকেই শুরু হয়েছিল এইসব। না, এই দুঃস্বপ্ন ঘুমিয়ে দেখা অবচেতন মনের কল্পনা নয়, সেটা এই নির্মম জগতের ইট কাঠ বালির মতো বাস্তব। পারুল এসে দাঁড়াচ্ছে তার সামনে বারবার। গভীর রাতে কোনো অচেনা গলির মোড়ে সে এসে দাঁড়িয়ে থাকছে সন্তুর অপেক্ষায়। হরিপুরে প্ল্যাটফর্মের শেষ প্রান্তেও সেই তো দাঁড়িয়েছিল, হাসছিল নিঃশব্দে, হাতছানি দিয়ে ডাকছিল তাকে। সন্তু বঙ্কাকে পাঠিয়ে দিয়েছিল ওর কাছে। ভেবেছিল বোধহয় মুক্তি মিলল এই যন্ত্রণা থেকে, আর এই প্রেতিনী তাকে তাড়া করে বেড়াবে না। মুক্তির আনন্দে মশগুল হয়ে এসে পৌঁছেছিল এই প্রাচীন শহরে। কিন্তু এখন রোজ রাতেই সে আসে। সন্তু তার কৌতুকপূর্ণ খিলখিল হাসি শোনে। মাঝে মাঝে শোনে তার ঝমঝম নূপুরের আওয়াজ।
একা একাই শোনে, আর মাথার ভেতর সব গোলমাল হয়ে যায়। লজ্জায় বাদলকে কিছু জানাতে পারে না, যদি তাকে পাগল ভাবে। এই কদিনে অবশ্য লোকটার সঙ্গে বেশ সখ্যতা হয়েছে সন্তুর। বাদলের রান্নার হাত চমৎকার। ওর হাতের রান্না করা কষা মাংস খেলে যাকে বলে আঙুল চাটতেই হয়। লোকটা বড়ই বিচিত্র। বয়স কখনো মনে হয় 40, আবার কখনো বা মনে হয় 60 পেরিয়েছে। গায়ের রং মিশমিশে কালো, যেন অন্ধকারেরই একটা দলা পাকানো অংশ। সন্তু খেয়াল করেছে বাদল যখন রান্না করে তখন বিড়বিড় করে কি সব মন্ত্রের মতো আওড়াতে থাকে। বাদলে রেখা, খা খা খা, বাদলে রেখা, বাদলে রেখা। জিজ্ঞেস করলে একগাল হেসে বলে, মশলাপাতির লগে কথা কইতে আসি তো দাদা, রান্নারও তো পরাণ আছে। বিকেল গড়িয়ে সন্ধে নামলেই সন্তুর বুকের ধরফড়ানি বাড়ে। এই পোড়ো বাড়িটার প্রতিটি কোণ থেকে যেন অন্ধকার তরল পদার্থের মতো চুইয়ে চুইয়ে পড়তে থাকে। ইলেকট্রিকের আলো এখানে বড়ই নিস্তেজ। হলদেটে আলোয় ছায়াগুলো আরো দীর্ঘকায়, আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সন্তু নিজের ঘরেই থাকে। জানালার শিক ধরে বাইরে তাকায়। আগাছায় ভরা বাগান, তার ওপাশে পাঁচিল, আর পাঁচিলের ওপারে ঘন জঙ্গল। ঝিঁঝির ডাকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে তার আতঙ্ক। আজকের রাতটা অন্য রকম। বাতাস একদম নেই। গুমোট গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা। সন্তু বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। হঠাৎ তার নাকে এলো সেই গন্ধটা, পচা মাংস আর অজানা জংলি কোনো ফুলের এক অদ্ভুত মিশ্রণ। প্রথমে ক্ষীণ, তারপর ক্রমশ গাঢ়, যেন কেউ এক ঝুড়ি পচা গলিত মাংস এনে তার খাটের নিচে রেখে দিয়েছে। সন্তু উঠে বসল। দম বন্ধ হয়ে আসছে। ঘরের বাতাস ভারী, থকথকে। সে জল খাওয়ার জন্য গ্লাসের দিকে হাত বাড়ালো, কিন্তু হাত কাঁপছে প্রবল ভাবে। গ্লাসটা ধরে তুলতেই সেটা মেঝেতে পড়ে গেল। খান খান হয়ে গেল কাঁচ। সেই শব্দে যেন বাড়ির নিস্তব্ধতা চমকে উঠল, আর ঠিক তখনই শুরু হলো সেই আওয়াজ, ঝম ঝম ঝম। আবার এসেছে ওই শয়তানি। সন্তু বিছানা ছেড়ে উঠে পড়ে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে কান পেতে শোনে। হ্যাঁ, কোনো ভুল নেই। কিন্তু সে কি ভয় পাচ্ছে? গোটা উত্তর 24 পরগনার ত্রাস নির্মল তপাদার ওরফে সন্তু ভয় পাচ্ছে। যার নাম শুনলে প্রমোটার থেকে শুরু করে পলিটিশিয়ান সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে, সে আজ এক সামান্য নুপুরের শব্দে কুঁকড়ে যাচ্ছে। জানালার কাছে দাঁড়িয়ে একটা পাল্লা খুলে সিগারেট ধরায় সে।
দেশলাইয়ের কাঠি জ্বালাতেই এক ঝলক আলোয় তার নিজের মুখটাই জানালার কাছে ভেসে উঠল। চোখ দুটো গর্তে ঢুকে গেছে, গাল ভেঙে চোয়াল বেরিয়ে পড়েছে। গত কয়েক দিনে সে যেন 10 বছর বুড়িয়ে গেছে। ধোঁয়াটা ফুসফুসে টেনে নিয়ে সে কিছুটা সাহস সঞ্চয় করার চেষ্টা করে। না, এর একটা হেস্তনেস্ত হওয়া প্রয়োজন। আজ আর পালানো নয়, আজ মুখোমুখি হবে সে। মিনিট কয়েক পর অ্যাশট্রেতে জ্বলন্ত সিগারেটটা গুঁজে হাত বাড়িয়ে দরজার একটা মোটা খিল তুলে নেয়। তার কাছে পিস্তল আছে, কিন্তু কেন জানে না আজ তার মনে হলো আগ্নেয়াস্ত্র কোনো কাজে আসবে না। এক পা করে এগোচ্ছে সন্তু। খুব সন্তর্পণে ঘরের দরজার হাতল ঘুরিয়ে বাইরে বেরোলো সে। কাঠের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে প্রতিবাদ জানালো। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, রণদীপ নন্দীর লেখা পিশাচিনী। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। একটা অজানা আশঙ্কা মনকে আচ্ছন্ন করে রেখেছে। মনে হচ্ছে যেন ওর মনটা কোনো শক্তিশালী মাদকের আবেশে আচ্ছন্ন। চিন্তা শক্তি ভোঁতা হয়ে আসছে। শুধু যন্ত্রের মতো শরীরটা এগিয়ে চলেছে ওই শব্দের উৎস লক্ষ্য করে। করিডোরটা লম্বা, দিনের বেলাতেও এখানে আলো ঢোকে না। আর এখন তো অমাবস্যার নিকষ অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আলো, দিক, সময়, মাধ্যাকর্ষণ, এই অন্ধকার সমস্ত কিছুকে কোনো ব্ল্যাক হোলের মতো গিলে নিয়েছে যেন। সন্তুর পায়ের নিচে ঠান্ডা মেঝে, মেঝেতে পা ঘষে ঘষে চলার শব্দ, সঙ্গে মৃদু ঝমঝম আওয়াজ। শব্দটা ঠিক কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। কখনো মনে হচ্ছে সামনে থেকে, কখনো মনে হচ্ছে ঠিক তার ঘাড়ের কাছে। পায়ে পায়ে লম্বা বারান্দাটার ঠিক মাঝামাঝি এসে দাঁড়িয়েছে সে। এখন মনে হচ্ছে শব্দটা তাকে ঘিরে প্রদক্ষিণ করছে। ঝিঝির ডাক ছাপিয়ে একটা মৃদু নূপুরের আওয়াজ তাকে ঘিরে ফেলেছে ক্রমশ। হাত বাড়ালেই কোথাও একটা সুইচবোর্ড পাওয়া যাবে ঠিকই, কিন্তু হাতটা যেন কিছুতেই উঠতে চাইছে না। এক অদ্ভুত জড়তা গ্রাস করছে তাকে। হঠাৎ কে যেন তার কানের কাছে এসে একটা দীর্ঘশ্বাস ফেলল। গরম বাতাসের ছোঁয়া লাগলো তার কানের লতিতে। সন্তু কিন্তু চমকালো না। তার শরীর, মন সব গ্রাস করে নিয়েছে এক অদ্ভুত মায়া। ভয় নিজের সীমা অতিক্রম করে এক ধরনের সম্মোহনে পরিণত হয়েছে। বাহ্যিক সব জ্ঞান লোপ পেয়েছে বেমালুম। তার মনে হলো কে যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। সেই ডাক উপেক্ষা করার ক্ষমতা তার নেই। ছোটবেলায়
দিদিমা গল্প বলতো নিশির ডাকের। সেই ডাক শুনে মানুষ মন্ত্রমুগ্ধের মতো ঘর ছাড়ে, তারপর আর ফেরে না। সন্তু কি আজ নিশির ডাকে সাড়া দিয়েছে? সন্তু কিসের যেন ঘোরে নেশাতুরের মতো স্খলিত পায়ে সেই শব্দকে অনুসরণ করে চলেছে। তার সামনে সামনে হেঁটে চলেছে নুপুর পরা পা দুটো। সে দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে ঠিকই। মাঝে মাঝে শোনা যাচ্ছে নরম গলার খিলখিল হাসির আওয়াজ। আর কেউ কি শুনতে পাচ্ছে সেই হাসি? সন্তুর মাঝে মাঝে মনে হচ্ছে সে যেন একাই শুনছে, যেন কেউ লুকোচুরি খেলছে তার সঙ্গে। হালকা পায়ের মৃদু শব্দ, না ঠিক পদ শব্দ নয়, যেন কেউ তার পা দুটোকে অতি কষ্টে মেঝেতে ঘষে ঘষে সামনে এগিয়ে নিয়ে চলেছে। সে কি বাথরুমের দিকে চলেছে? বাড়িটার শেষ প্রান্তে একটা পুরনো পরিত্যক্ত বাথরুম আছে। ছাদ থেকে জল চুইয়ে পড়ে সব সময়। দেওয়ালের গায়ে শ্যাওলার মোটা আস্তরণ। ধীরে ধীরে বারান্দা পেরিয়ে সেই অদৃশ্য নারী মূর্তি সেই বাথরুমে ঢুকে গেল। সন্তুও যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পুতুল। অনুসরণ করে ঢুকল সেও। বাথরুমের ছোট্ট জানালার ওপারে সরু রাস্তা, স্ট্রিট লাইটের কুসুম রঙা আলো খড়ি ওঠা দেওয়ালের গা চুইয়ে এসে ঢুকেছে বাথরুমে। সেই আলো বড়ই রুগ্ন। সেই আলো ঘন হয়ে এসে পড়েছে আয়নার সামনের এক ফালি জায়গায়। বেসিনের কলটা খারাপ। টপ 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 করে জল পড়ার শব্দ। প্রতিটা ফোঁটার পড়ার শব্দের সঙ্গে সঙ্গেই সন্তুর হৃদস্পন্দন বাড়ছে। সন্তু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে আয়নার সামনে। দীর্ঘদিনের অযত্নে জলের ছিটের দাগ জমে জমে অস্বচ্ছ হয়ে গিয়েছে প্রতিবিম্ব। এক দৃষ্টে সেদিকে তাকিয়ে আছে সন্তু। মনে হচ্ছে আয়নায় নিজের প্রতিবিম্বটাও ব্যঙ্গ করছে তাকে। তার চোখ দুটো কি সত্যি ওরকম রক্ত জবা ফুলের মতো লাল? তার ঠোঁটের কোণে লেগে রয়েছে এক টুকরো হাসি। হঠাৎ সন্তুর গলাটা বুঝে এলো, যেন কেউ শক্ত বলশালী দুই হাতে তার গলাটা টিপে ধরেছে। অদৃশ্য আঙুলের চাপ সে স্পষ্ট অনুভব করতে পারছে শ্বাসনালীর উপর। পরক্ষণে মনে হলো না, তা নয়। তার গলার কাছে কি যেন একটা দলা পাখি আটকে গেছে। দম বন্ধ হয়ে আসছে। সন্তু জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তা যেন সম্ভব নয়। আর বাতাস যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। তার মনে হচ্ছে
তার শরীরের ভেতর থেকে সবকিছু লণ্ডভণ্ড করে কিছু একটা যেন বেরিয়ে আসতে চাইছে গলা দিয়ে। হঠাৎ সে দেখতে পায় তার পিছনে আর একটা চেনা মুখের প্রতিবিম্ব। অন্ধকারের আড়াল থেকে ভেসে উঠছে ধীরে ধীরে। অ্যাসিডে বিকৃত হয়ে যাওয়া দুটো চোখ, একটা নাক, ঠোঁট, চামড়া গলে গিয়ে মাংসপিণ্ড বেরিয়ে আছে। গালের এক পাশ ঝলসে কালো হয়ে গেছে, অন্য পাশে দগদগে ঘা। সেই আবছা আলোয় ক্ষতবিক্ষত ঠোঁটের কোণে এক ফালি নরম হাসি চকচক করে ওঠে। সন্তুর মনে হয় পারুল ডাকছে, সেই মুখ আরো এগিয়ে আসে আয়নার দিকে। সন্তুর ঘাড়ের ঠিক পাশ দিয়ে উঁকি মারে। সন্তু তার নরম নিঃশ্বাস নিজের কাঁধে অনুভব করে। পচা মাংসের গন্ধটা এখন অসহ্য। বমি ঠেলে আসছে গলা দিয়ে। আয়নার প্রতিবিম্বের মধ্যে দিয়েই পারুলের চোখে চোখ রাখে সন্তু। সে চোখ নিষ্পলক, মরা মাছের চোখের মতো স্থির। তাতে কোনো অভিযোগ নেই, ক্রোধ নেই, আছে শুধু এক অনন্ত শূন্যতা। সন্তু শুনতে পায় পারুল যেন শুধু তাকেই বলছে, তুমি আমার সঙ্গে এমন করতে পারলে সন্তু? আমি তো তোমাকে খুব ভালোবাসতাম, বলো। হতে পারে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সন্তুর। আতঙ্কে উত্তেজনায় ছটফট করতে থাকে সে। পা দুটো অবশ হয়ে আসছে, কিন্তু সে নড়তে পারছে না। কে যেন তার পা দুটোকে মেঝের সঙ্গে পেরেক দিয়ে গিঁথে দিয়েছে। তার গলা দিয়ে একটা অস্পষ্ট চাপা গোঙানির মতো আর্তনাদ ছিটকে আসে। সঙ্গে সঙ্গে পারুল বিশ্রী স্বরে হেসে ওঠে। সেই হাসি বাথরুমের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে থাকে। সন্তুর মনে হয় তাকে ঘিরে প্রদক্ষিণ করছে অদ্ভুত সেই ব্যঙ্গাত্মক অশরীরী হাসি। সে দু হাতে নিজের মুখ ঢেকে বসে পড়ে মেঝেতে। তার মস্তিষ্কের প্রতিটি স্নায়ু ছিঁড়ে যাওয়ার উপক্রম। সন্তুর মাথা একবার করে বলছে সবকিছুই হ্যালুসিনেশন, স্রেফ চোখের এবং মনের ভুল। একে স্কিজোফ্রেনিয়া বলে, তাই না? অতিরিক্ত টেনশন, ঘুমের অভাব আর অপরাধ বোধ সব মিলেমিশে হয়তো এই বিভ্রম তৈরি করেছে। তবু সবকিছুই যেন ভীষণ সত্যি, ভীষণই বাস্তব। হাত দিয়ে ছোঁয়া যায়, অনুভব করা যায়। তার কাঁধে পারুলের চুলের স্পর্শ, নাকে সেই অ্যাসিড পোড়া গন্ধ। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে পিছন থেকে কেউ বলে ওঠে, কি হলো ভাই? শরীর খারাপ লাগতেছি দেখি। সন্তুর হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়।
চকিতে পিছন ফিরে দেখে উদ্বিগ্ন মুখে বাদল দাঁড়িয়ে, হাতে একটা লণ্ঠন। প্রথমে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও বাদলের পিছনে দৃষ্টি পড়তেই শিরদাঁড়া বেয়ে একটা শিরশিরে ঠান্ডা স্রোত বয়ে যায় তার। পারুল এবার দাঁড়িয়ে আছে বাদলের ঠিক পিছনে। তার পরনে সেই নীল সালোয়ার কামিজ যেটা সে পরেছিল মৃত্যুর দিন। এখন সেটা জায়গায় জায়গায় ছেঁড়া, রক্ত আর কাদায় মাখামাখি। তার ঘাড়টা ডান দিকে কাত হয়ে আছে, গলার কাছে একটা গভীর ক্ষত, যেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল সেদিন, এখন সেটা কালচে হয়ে আছে, যেন শরীর থেকে আলাদা হয়ে ঝুলে আছে কোনো মতে। সে হাসছে, উচ্চস্বরে খিলখিলিয়ে হাসছে। শরীরটা হাসির দমকে দুলে দুলে উঠছে। তার হাত দুটো বাদলের কাঁধের দিকে বাড়ানো, যেন সে বাদলকে জড়িয়ে ধরতে চাইছে। এদিকে বাদলের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে নির্বিকার। লণ্ঠনটা উঁচিয়ে ধরে সে সন্তুর মুখের দিকে তাকিয়ে আছে। তাহলে কি বাদল এই হাসি শুনতে পাচ্ছে না? বাদল কি এই দুর্গন্ধ পাচ্ছে না? আরে তুমি কিছু শুনতে পাচ্ছ না নাকি বাল? কি শুনুন ভাই? পারুল, বাদল দা, আরে শুনতে পাচ্ছ না ওর হাসিটা? আমাকে মেরে ফেলবে ও। তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। সন্তু আঙুল তুলে দেখায়, তার আঙুল থরথর করে কাঁপছে। পিছন ফিরে তাকায় বাদল। সন্তুর দৃষ্টি অনুসরণ করে সে তাকায় অন্ধকার কোণটায়, যেখানে পারুল দাঁড়িয়ে আছে। কিন্তু বাদলের চোখে মুখে ভয়ের কোনো ছাপ পড়ে না, কোনো বিস্ময় জাগে না। তারপর সে ধীরে ধীরে মুখ ঘোরায় সন্তুর দিকে। তার সেই প্রকাণ্ড দাঁতের পাটি বের করে হাসে। লণ্ঠনের আলোয় সেই দাঁতগুলো চকচক করে ওঠে। টেনশনে সব ভুলভাল দেখতে আছেন। কিচ্ছু হইব না, দেখবেন কিচ্ছু হইব না। পুলিশের কেস ধামা চাপা হইতে চাইব, লোকেও বইলা যাইব। প্রায় তো রায়বাবু এইখানে লোক পাঠান আন্ডারগ্রাউন্ড হইবার জন্য। তারা আসে, খায় দায়, মজা করে, তারপর চলে যায়। এইসব লইয়া একদম ভাইবেন না। আপনি আসেন তো আমার লগে, আসেন আসেন, আমার ঘরে আসেন। বাদলের পিঠে হাত রেখে তার পিছন পিছন ঘরে এসে ঢোকে সন্তু। ঘরের আলোটা জ্বালায় বাদল। কম ওয়াটের বাল্বের হলদে আলোতে সন্তুর চোখের সামনেটা ঝাপসা হয়ে আছে। বাদল তাকে বসিয়ে দেয় পুরনো ইজি চেয়ারটায়। বসেন, এইখানে বসেন। তারপর রান্নাঘরে গিয়ে নুন চিনির শরবত করে এনে দেয়। কাচের গ্লাসে চামচ নাড়ার শব্দটা সন্তুর কানে বোমার মতো বাজতে থাকে। নেন, ঢকঢক করে খাইয়া ফেলেন দেখি। গ্লাসে আলতো চুমুক দিয়ে শূন্য দৃষ্টিতে ঘরের মেঝের দিকে তাকিয়ে থাকে সন্তু। শরবতটা তেতো লাগছে। সারা বাড়ি জুড়ে ছড়িয়ে থাকা দুর্গন্ধটা এখন অসহ্য হয়ে উঠেছে। মনে হচ্ছে দেওয়ালগুলো থেকেও পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। গা গুলিয়ে ওঠে সন্তুর। সে জিজ্ঞেস করে, তুমি সত্যি বাড়িতে কোনো গন্ধ পাও না বাদলদা? বাদল উত্তর দেয় না, শুধু হেসে সন্তুর কাঁধে একটা হাত রাখে। সেই হাতটা বরফের মতো ঠান্ডা।
সন্তু শিউরে ওঠে, কিন্তু হাতটা সরিয়ে দেয় না। সন্তু দিন দিন মানুষটার উপর খুব নির্ভরশীল হয়ে পড়ছে। কাল বৈশাখীতে পথ হারানো পথিকের মাথা আড়াল করে দাঁড়িয়ে থাকা বটগাছের মতো আগলে রেখেছে সে সন্তুকে। এই নির্জন পুরী, এই ভুতুড়ে পরিবেশ, এই পাগলামি, এসবের মাঝে বাদলই একমাত্র জ্যান্ত মানুষ যার সঙ্গে কথা বলা যায়। সন্তু হঠাৎ দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে ওঠে। বাদল তার মাথায় হাত বুলিয়ে দেয়, নরম গলায় বলে, কাইন্দেন না ভাই, পুরুষ মানুষের কান্দন শোভা পায় না। এখন কথা জিগাই, যদি কিছু মনে না করেন। সন্তু মাথা তুলে তাকায়। পারুল ক্যাডা? আপনি বলছেন পারুল আপনারে মাইরা ফেলবো, হ্যাঁ নাকি আপনার পিছনে দাঁড়ায় আছে? কে এই মেয়েটা? কে আবার? আমার হাতে খুন হওয়াদের মধ্যে একজন। একটা দীর্ঘশ্বাস ফেলে সন্তু। একটা গ্রামে গেছিলাম, রায়বাবুরই একটা অপারেশনে, ঠাকুরনগর থেকে অনেকটা ভেতরে, তোমাদের ওদিকেই। সেখানে দেখেছিলাম, বুঝলে, পারুলকে দেখলাম স্কুল থেকে ফিরছে, শ্যামলা রং, কি যে মায়া চোখে মুখে। লোভ লেগে গেছিল বাদলদা। এরকম মেয়ে আমার খুব পছন্দ। বাদল উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সন্তু বলে চলে, তার মেয়েটা ছিল বড় সরল। আমি তো থাকতাম নাম ভাড়িয়ে। তারপর মেয়েটার সঙ্গে দিন সাথে প্রেমের নাটক করলাম, বললাম বিয়ে করবো, কলকাতায় নিয়ে আসবো, ব্যাস। বাইকের পিছনে বসে ঘোরালাম, আইসক্রিম খাওয়ালাম। এভাবে একদিন ভুলিয়ে ভালিয়ে রাতে দেখা করতে ডাকলাম ওখানকারই একটা মাঠে। ওকে বলেছিলাম আমি শিক্ষিত ছেলে, সরকারি সার্ভের কাজে গ্রামে এসেছি, ব্যাস, মাল পকেট। সে রাতে পারুল একাই এসেছিল, নীল রঙের সালোয়ার পরে, হাতে একটা ছোট ব্যাগে জামা কাপড়ও নিয়ে এসেছিল আমার সঙ্গে পালাবে বলে। এদিকে আমরা চারজন, পটা, আমি আর দুটো লোকাল ছেলে। মাঝের ওই মাঠের মাঝখানের ওই পোড়ো ঘরটায় বাদলদা, মেয়েটা কত কেঁদেছিল গো। সেই সময় মাথায় তখন আমার রক্ত উঠে গেছে। আমরা চারজন মিলে মালটাকে খেয়ে শেষ রাতে মুখটা অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিয়েছিলাম, যাতে কেউ চিনতে না পারে। তারপর গলা কেটে খালের জলে লাশ ফেলে এসেছিলাম। জলে ফেলার সময়ও ওর চোখ দুটো খোলা ছিল, জানো বাদলদা, ঠিক ঠিক ওইরকম যেমন যেমন আজ বাথরুমে দেখলাম। কথাগুলো বলতে গিয়ে সন্তুর দম ফুরিয়ে আসছে। এদিকে ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠেছে। কাজটা খুব খারাপই করছিলেন ভাই। উদাস ভাবলেশহীন দৃষ্টিতে খোলা জানালার দিকে তাকিয়ে বলল বাদল। তার গলায় কোনো ধিক্কার নেই, ঘৃণা নেই। মাইয়া মাইন্সের লগে বেইমানি করতে নাই। এই পাপের ভোগ তো সবারই হয়, কেউ আগে কেউ পরে।
কথাটা শুনে সন্তুর বুকটা ছ্যাঁত করে ওঠে। সে বাদলের দিকে তাকায়। বাদল চোখ বুজে দেওয়ালে হেলান দিয়ে বসে থাকে চুপচাপ। সন্তুর শরীরটা আর চলছে না, প্রবল ক্লান্তি নেমে আসছে। মনে হচ্ছে সে যেন তলিয়ে যাচ্ছে কোনো গভীর অতল গহ্বরে। তার চোখের পাতা ভারী হয়ে আসছে। ঘরের আলোটা কি কমে আসছে? একটা মৃদু গুঞ্জনের মতো শব্দে সম্বিত ফেরে সন্তুর। টেবিলের ওপর রাখা মোবাইলটা ভাইব্রেট করছে। গত ৩-৪ দিন ধরে রায়বাবু ফোন করছেন, হয়তো নতুন কোনো কাজের ফরমান। ফোনটা ধরতে ইচ্ছে করে না সন্তুর। এই জগৎ, রায়বাবু, পুলিশ, টাকা, বন্দুক সব এখন অর্থহীন মনে হচ্ছে। ফোন পড়ে থাকে খাটের পাশে টেবিলে। বেজে বেজে একসময় নিজেই কেটে যায়। ধীরে ধীরে ঘুম নেমে আসে সন্তুর ক্লান্ত চোখে। এই ঘুম স্বাভাবিক নয়। এই ঘুমে ও প্রান্তে কোনো স্বপ্ন নেই, আছে শুধু এক অনন্ত অন্ধকার। একটা ছোট্ট কালো বিন্দু বড় হতে হতে গ্রাস করে ফেলে ওর চৈতন্য। বিছানায় এলিয়ে পড়ে শরীরটা। সন্তুর জ্ঞানহীন দেহটা পড়ে থাকে বিছানায়। তার মুখের কাছে ঝুঁকে দেখে বাদল। সন্তুর চোখের মনি স্থির, শ্বাস চলছে, তবে খুব ধীর লয়ে। কি ভাবতেছেন ভাই? বাদলের প্রশ্নে সম্বিত ফেরে সন্তুর। সে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিল কি যেন একটা ভাবতে ভাবতে। বাদলের কথায় চমক ভাঙতে জবাব দেয়, হ্যাঁ, না কিছু না। কি যেন বলছিলে? কইতেছিলাম মাংসটা কেমন হয়েছে? তুমি রোজ রোজ মাটন খাইয়ে আমাকে মেরেই ফেলবে দেখছি। কি যে কন, আপনার এই আইসকালে তো সুখ না দেখায়। হ্যাঁ, সে সমস্যা কি আর ভালো মন্দ খেয়ে মিটবে গো দাদা? এত ভাইবেন না ভাই, এত ভাইবেন না। ভাবনাতেই তো যত সমস্যা। হ্যাঁ, তুমি বুঝছো না বাদলদা, বুঝছো না। আমার সঙ্গে যা যা ঘটছে কয়েকদিন ধরে, মনে হচ্ছে আমি সত্যি পাগল হয়ে যাব। কিছু খেলে গা গোলাচ্ছে। তুই বললে বিশ্বাস করবে না, মনে হচ্ছে আমার বডিটা পুরো ফাঁপা, কোথাও নেই আমি এর মধ্যে। মনে হচ্ছে অন্য কেউ শালা ঘাপটি মেরে বসে আছে, খালি আমার পেট চিরে বেরিয়ে আসতে চাইছে। আমার মনে হচ্ছে আমি পাল্টে গিয়ে সেই লোকটা হয়ে যাব। পাগল ভাবছো বলো? ভাববে, যে কেউই ভাববে, আমি ভাবছি স্যার। সন্তু পাগলে গেল। হ্যাঁ বাদলদা, সন্তু পাগলে গেল বলে সন্তু সত্যি উন্মাদগ্রস্তদের মতো হাসতে লাগলো। হাসি পায়নি সন্তুর, কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণটা যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছে সে। কি করছে, কি বলছে, সবকিছুই উপলব্ধি করতে পারছে, শুধু পারছে না থামতে। ভেবে দেখো বাদলদা, আমার চামড়ার খোলস ছেড়ে বেরিয়ে এলো অন্য কেউ। সে কিন্তু সন্তু নয়, সে কোনো খুন করেনি, কোনো মেয়েকে করেনি, কোনো হারামজাদির প্রেতাত্মা তাকে দিন রাত তাড়া করে না। কেমন মজা হবে বলো তো? হাসতে হাসতে পেটে হাত চেপে
চেয়ার ছেড়ে মেঝেতে বসে পড়ে সন্তু। পরিষ্কার বোঝা যাচ্ছে সে হাসতে চাইছে না, কিন্তু অবাধ্য হাসিটা যেন ঠেলে বেরোতে চাইছে। বাদল কিন্তু অস্থির বা বিচলিত কিছুই হলো না, শুধু ঠান্ডা গলায় বলল, আমরা সকলেই খুব খারাপ মানুষ ভাই, তাই তো অতীত আমাকে সবাই তাড়া কইরা বেড়ায়, এর থেকে কিছুতেই মুক্তি নাই। সন্তুর হাসি থামল, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। চেয়ারের হাতল আঁকড়ে ধরেছে প্রাণপণে, চোখের কোল ঘেঁষে জলের বিন্দু নেমেছে গাল বেয়ে। বাদল উঠে এসে তার কাঁধে হাত রাখে। সন্তু উঠে দাঁড়ায়, তারপর টলমল পায়ে ফিরে আসে নিজের ঘরে। বিছানায় শরীর এলিয়ে চোখ বুজেছে সবে, আবার ফোনটা বেজে ওঠে। রায়বাবু এবার ফোনটা রিসিভ করে সন্তু। হ্যাঁ বলুন স্যার। এই হারামজাদা, ফোনটা ধরতে কি হয়েছিল এতদিন ধরে? হ্যাঁ, কি করছিলি? গাদার বাচ্চা বাদলের ফোনটা অফ আছে। আসলে শরীরটা একটু খারাপ স্যার আমার, মানে কদিন। ও কিছু না, বসে বসে জং ধরে গিয়েছে। যাকে তাড়াতাড়ি চলে আয়, কাজে লাগতে হবে। আচ্ছা সন্তু, আগের বছর সেই ঠাকুরনগরের ভেতরে গ্রামে গেছিলি তোরা, মনে আছে? সেই যে মাস্টার আমার এগেন্স্টে এফআইআর করেছিল রে। হ্যাঁ মনে থাকবে না কেন, কিন্তু তাকে তো খতম করে দিয়েছিলাম। হ্যাঁ, খুব বার বেড়েছিল। শালা মাস্টারের ব্যাটা আরো ঢ্যামনা, এলাকার লোকজনকে খেপাচ্ছিল আমাদের এগেন্স্টে। কেসটা রিওপেন করানোর জন্য চাপ দিচ্ছিল। তুই হরিপুরে ছিলি, তাই আমি তোদের পুরনো টিমের সেই বাকি 3 জনকেই বললাম গিয়ে ব্যাপারটা দেখতে। তা খবর পেলাম এর মধ্যে শালা কোন শুয়োরের বাচ্চা 3 জনেরই নাকি মাথা কেটে নদীর জলে ফেলে দিয়েছে। আমি শিওর ওই শালা মাস্টারের ছেলের কাজ। ওই বোধহয় লোক লাগিয়ে এসব করিয়েছে। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, আর আমি এটা বাড়ির মধ্যে ডিসকাসও করেছিলাম। নেহাত তোরা হাতের কাছে ছিলি না, তাই কথা বলা হয়নি। রায়বাবু অনেক কিছুই বলে যাচ্ছিলেন, যদিও শেষের দিকের প্রায় কোনো কথাই সন্তুর মাথায় ঢুকছিল না। সে কোনো রকমে কেটে কেটে শুধু জিজ্ঞেস করল, স্যার আপনি বাদলকে চেনেন? বাদল কেয়ারটেকার? পার্সোনালি চিনি না, ভালো ছেলে শুনেছি তো। বয়স কম, তবে কাজের ছেলে। ইউপিডি ছেলে, বেনারসের কাছেই বাড়ি। কেন বলতো? কিরে? হ্যালো, কিসের শব্দ হলো? সন্তু, চিৎকার করলি কেন? হ্যালো হ্যালো রায়বাবু, আপনি আমায় চিনবেন না? আমি সনাতন কথা কইতে আসছি, সনাতন দাস। আমার বাড়ি ওই ঠাকুরনগর থেকে বনগাছ যাওয়ার পথে অনেকটা ভিতরে, উনাই গ্রামে। নাই, তুই শালা সেই মাস্টারের ছেলে নাকি? এই তুই মেরেছিস আমার ছেলেদের? শালা তোর আমি কি করি দেখ। এই এই ছোট বাচ্চা, ফোনটা সন্তুকে দে, সন্তুকে দে ফোন। এই এত প্রশ্ন এক লগে করলে কি কইরা জবাব দিমু স্যার? একে একে দিই না। আমি কোনো মাস্টার মশাইয়ের ছেলে টেলে না, আমি সামান্য চাষির বেটা। অনেক পুরুষ ধৈরাই 22 কইরা খাই। তবে পরের প্রশ্নটার জবাব একেবারে ঠিক দিছেন। আমি আপনার ছেলেকে মারছি, আর সন্তুবাবুর শরীরটা হঠাৎ একটু খারাপ করছে, তাই হ্যার লগে বোধহয় আপনার আর কথা হইব না। যাই হোক, আপনার লগে কথা কইয়া ভালো লাগলো স্যার। এখন রাখি, রাখতাছি। সিঁড়ি দিয়ে নেমে ডান হাতে একটা হলঘর, দরজায় একটা মোটা তালা ঝুলছিল এতদিন। এখন দরজাটা খোলা। ঘরের ভেতর দুটো লম্বা টেবিল পাশাপাশি রাখা,
ঘরের আনাচে কানাচে জমে থাকা চাপা অন্ধকারে ভেতরটা পরিষ্কারভাবে দৃশ্যমান নয়, তবে যেটুকু ঠাহর করা যায়, দুটো টেবিলে দুজন মানুষকে শোয়ানো আছে। প্রথমটায় শায়িত মানুষটার শরীরের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ নেই, পা দুটো হাঁটুর নিচ থেকে কাটা। বলা বাহুল্য, সেই দেহে প্রাণ নেই। ডান হাতের জায়গায় একটা গর্ত, সেখান থেকে রক্তের ধারা গড়িয়ে নেমেছে টেবিলের পায়া বেয়ে মেঝেতে। এখন অবশ্য সে রক্ত শুকিয়ে গেছে। মেঝেতে বেশ কিছুটা অংশ জুড়ে রক্ত জমে চ্যাটচ্যাটে হয়ে আছে। মাছি উড়ছে ভনভনিয়ে। দ্বিতীয় টেবিলে শায়িত মানুষটা অবশ্য জীবিত। খুব ধীর গতিতে তার বুকটা ওঠানামা করছে। নিঃশ্বাসের গতি দুর্বল হলেও রুদ্ধ হয়নি এখনো। তার মাথার কাছে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, পরনে আকাশি রঙের সালোয়ার কামিজ আর মুখে হাসি। হাতে ধরে থাকা একটা প্লাস্টিকের বোতলে ঢাকনা আলগা করে টপ টপ করে জলের ফোঁটা ফেলতে লাগলো সেই টেবিলে শায়িত মানুষটার কপালে। কিছুক্ষণ পর লোকটা জ্ঞান ফিরে পেয়ে চমকে উঠে চোখ খুলল। মেয়েটা লোকটার মুখের ওপর ঝুঁকে পড়ে নিঃশব্দে সামান্য বিদ্রূপের হাসি হাসল। কপালে টিপ টিপ ঠান্ডা জলের ফোঁটায় সজাগ হয়ে উঠল সন্তু। এক ঝটকায় উঠে বসতে চায় সে, কিন্তু পারে না। উপলব্ধি করে তার শরীর আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে একটা লম্বা টেবিলের সঙ্গে। হাত আর পায়ের আঙুল ছাড়া শরীরের আর কোনো অংশ নাড়াবার অবকাশ নেই। তার চেতনা এখনো পুরোপুরি সজাগ হয়নি। সে কি বাড়িটারি কোনো ঘরে বন্দি? কপালের উপর টপ টপ করে ফোঁটা ফোঁটা জল পড়ছে তার। ব্যাপারটা বেশ বিরক্তিকর। সন্তু মনে করার চেষ্টা করল সে এখানে এলো কি করে, কিন্তু কিছুতেই স্পষ্টভাবে কিছু মনে পড়ল না। রায়বাবু ফোন করেছিলেন না? কি যেন বলছিলেন? বাদল কি যেন করেছে? উফ, আবার সেই বিরক্তিকর জলের ফোঁটা। সন্তু ঝটকা দিয়ে মাথা সরিয়ে নেওয়ার চেষ্টা করেও বিফল হলো। এইবারে বিরক্তি সীমা অতিক্রম করছে। সে নিজের সর্বশক্তি একত্রিত করে নিজেকে বন্ধন মুক্ত করার চেষ্টা করল, কিন্তু বৃথা চেষ্টা। উন্মাদের মতো অস্থির লাগছে মনের ভেতরটা। পাগলের মতো ছটফট করতে থাকে সে। অদ্ভুত এক অনুভূতি, না কোনো অত্যাচার, না কোনো যন্ত্রণা, অথচ একঘেয়ে নিরন্তর কপালে এই ফোঁটা ফোঁটা জলের আঘাত ক্রমশ অসহ্য হয়ে উঠছে। কেউ আছো? বাঁচাও! হঠাৎ নিশ্ছিদ্র অন্ধকারে একটা আলোর রেখা ফুটে ওঠে। সেই আলোর রেখা ধীরে ধীরে কাছে আসছে, যেন গ্র্যান্ডফাদার ক্লকের পেন্ডুলামের মতো দুলছে ডাইনে বাঁয়ে। ধীরে ধীরে সেই আলো কাছে এসে স্থির হয়। সন্তু যতটুকু সম্ভব মাথা তুলে দেখবার চেষ্টা করে। একটা লোক, পরনে লম্বা হাঁটু পর্যন্ত কালো বর্ষাতি, মুখে হাসি। লোকটার হাসির দিকে দৃষ্টি যেতেই অস্বাভাবিক লম্বা দাঁতগুলো নজরে পড়ল সন্তুর। বাদলদা! 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 চকিতে সবটা মনে পড়ে গেল। এ তো বাদল নয়, অন্য কেউ। কে এটা? লোকটার হাতে একটা হ্যারিকেন। আলোটা পাশে নামিয়ে রেখে
সে সন্তুর মাথার কাছে এসে বলে, খুব লাগে নাই তো ভাই? সন্তু নিরুত্তর। লোকটা পাশে রাখা একটা স্টুল টেনে নিয়ে বসে। সন্তুর চোখের পাতা অসম্ভব ভারী লাগছে। হাত পায়ের আঙুলগুলো যেন অবশ হয়ে আসছে। সে টের পায় তার হাত পায়ের বাঁধন খোলা হচ্ছে। সে প্রতিরোধের চেষ্টা করে না, জানে প্রতিরোধ করে লাভও নেই। এবার আরেকটা মুখ তার চোখের সামনে ঝুঁকে পড়ে, একটি অল্প বয়সী মেয়ের মুখ। পারুল! বাদলদা, বাঁচাও, বাঁচাও বাদলদা, আবার এসেছে আমাকে। ভয় পাইবেন না ভাই, ভয় পাইবেন না। আমি বাদল না, সনাতন। আর হ্যাঁ, পিশাচি বা ভূত প্রেত কেউ না। এর নাম সুমকি, আমার ছোট মাইয়া। পারুল, পারুলের যমজ বইন। পারুলকে এইটা মনে আছে তো? আপনি সুমকিরে দেখেন নাই, কিন্তু হ্যাঁ, আপনারে দেখছে। মানে আপনি গো দেখছে। আমার পারুল মা এই রাইতে কিন্তু একা যায় নাই সন্তু ভাই। অন্ধকারে মাঠের রাস্তায় ভয় পাইব কইয়া লুকাইয়া বোনের সঙ্গে কইরা লইয়া গেছিল। কইছিল খানিক দূরে অপেক্ষা করতে, কথা হইয়া গেলে আবার এক লগে ফিরব। সুমকি মাঠের শেষে বটতলায় দিদির জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ কাইটা গেলেও দিদি না বেড়ায়, গণচৌধুরী সেই মাঠে যায়। দিদির ওই অবস্থা দেখা অজ্ঞান হইয়া যায়। হ্যাঁ, কিন্তু আপনি গো এই দিন দূর থেকে দেখছিল, কিন্তু বেচারি ছোট থেকে কথা কইতে পারবে না, তাই কোনোদিনও মুখ পুইটা কিছু কইতে পারে নাই। ওর ফুলের মতো অসহায় দিদিটারে কারা চুমকিরে দিয়া আপনার সাথে আমি একটু খেলা করছি। বাকিটা আপনি নিজেই ভাই বানিয়েছেন। ওই সারে কয় ইমাজিনেশন। সংক্ষিপ্ত কথা কইতে পারে না। হ্যারে দেখা আপনার পারুলের কথা মনে হয়েছে। সন্তুর কাছে এতক্ষণ যা ঘষা কাচের মতো ঝাপসা ছিল, তা এবার ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। টুকরো টুকরো তথ্যের কোলাজ। মনে পড়ে একটা সুন্দরী কিশোরীর মুখ। এখন আবার তার চোখের সামনে সেই 1 বছর আগে দেখা ফুটফুটে নিষ্পাপ মুখ। কিন্তু আজ সেখানে ফুটে উঠেছে প্রতিশোধের আগুন। জ্বলন্ত কয়লার মতো উজ্জ্বল আঁচে জ্বলছে ধিকি ধিকি। সনাতন তখনও বলে চলেছে, ভাগ্যিস ওই 3 হারামজাদা আবার মরতেই ফিরাইছিল গ্রামে। তবে হ্যাঁ গো, মৃত্যুটা খুব সহজ ছিল ভাই। তোর ব্যাপারে সব খবর বাইর কইরা লওয়ার পর আর একটু কষ্ট দিই নাই গো। নিজে হাতে এই কষ্টটা জিয়াই পেশাইয়া পেশাইয়া শুধু গলাগুলি কলটা মিশি। তারপর যেমনটা আগে কইছিলাম, অনেকগুলা খুশি খুশি কইরা কাইটা কুকুর গো খাওয়াইছি। কুকুরেরা মানুষের মাংস খাইতে খুব ভালোবাসে, জানোস তো। যেমন তুই বাসছিলি,
বারবার কইতিস না বাদলদা, তোমার হাতের মাংসটা উফ! বিশ্রী একটা স্বরে হেসে ওঠে লোকটা। তারপর পাশের ছিন্ন ভিন্ন দেহটা দেখিয়ে বলে, তুই সারা সত্যই বাদলের হাতের মাংস খাইতিস। এখানে সাইটটা বইটা তরে আরো অনেক অনেক বেশি কষ্ট দিয়া মারবো ভাবছিলাম রে সুয়ার। তুই ফোনটা এমনিতেই ধরতে আসিলি না, সরাইয়া ফেললে সন্দেহ করছিস ভাইবা, আমিও আর সরাইলাম না। ভুলে গেল রে বন্ধু, বড্ড ভুলে গেল। সন্তুর অবচেতন স্মৃতিতে ভেসে ওঠে টুকরো টুকরো ফেলে আসা মুহূর্তের ভিড়। ছোটবেলার কথা, কলেজ রাজনীতি করে প্রথমবার জেলে যাওয়ার কথা, নিজে হাতে খুন করার সময় শিকারের চোখে চোখ রাখার অনুভূতি, সব। সন্তুর ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমে ঢুলে পড়ছে দু চোখ। কেউ তার গালে মৃদু থাপ্পড় দিয়ে তাকে জাগিয়ে রাখতে চাইছে। ঘরে ঠিক কজন আছে সন্তু বুঝতে পারে না। প্রথমে মনে হয় একজন, পর মুহূর্তেই মনে হয় দুজন, আবার হঠাৎ মনে হয় তাদের পিছনে অনেকগুলো ঝাপসা ছায়া মূর্তি। ওরা কারা? আমাকে মেরো না, আমাকে মেরো না। ওই তো উনাই গ্রামের সেই মাস্টার মশাই, সেই ইছাপুরের মহেন্দ্র সমাদ্দার, যাকে বছর দুয়েক আগে রাতের অন্ধকারে গলা কেটে নিজের হাতে মার্ডার করেছিল সন্তু একাই। হঠাৎ সবাইকে ছাপিয়ে তার মুখের ওপর ঝুঁকে পড়ল একটা চেনা মুখ, বঙ্কা। সন্তু, চিনতে পারছিস? তুই তো ধাক্কাটা দিয়েছিলিস। মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, উন্মাদের মতো হেসে ওঠে সন্তু। একটা ধারালো অস্ত্র ততক্ষণে স্পর্শ করেছে তার হাতের চামড়া। খস খস করে একটা আওয়াজ শুনতে পাচ্ছে সে। নিজের হাতের চামড়া ভেদ করে মাংস পেশি কাটার রুক্ষ শব্দ। সন্তু হাসতে হাসতেই চিৎকার করে কেঁদে ফেলে। চেপে রাখা সমস্ত যন্ত্রণা যেন বাঁধ ভাঙা প্লাবনের মতো আছড়ে পড়ে। টেবিলের কোণ শক্ত করে খামচে ধরে হাসি এবং কান্না মিশ্রিত এক অদ্ভুত অমানসিক চিৎকার করতে থাকে সন্তু। তারপর মনে হয় আস্তে আস্তে সে যেন তলিয়ে যাচ্ছে কোনো এক অতল গহ্বরে। হাতের বাহুতে শুধু একটা চিনচিনে ব্যথা, যেন বহু দূর থেকে ভেসে আসছে একঘেয়ে মৃদু কোনো যান্ত্রিক আওয়াজ। তারপর হঠাৎই এক লহমায় সবকিছু অন্ধকার।
এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরও একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।